নমস্কার। গত কিছুদিন আগে দিল্লি এনসিআর এর কাছে অবস্থিত নয়ডা, যেটি ভারতের অন্যতম বড় কর্পোরেট স্থান, সেখানে কর্পোরেট সেকশনে বা কর্পোরেট সেক্টরে কর্মরত বিভিন্ন কর্মীরা এক বৃহত্তর আন্দোলনে যোগ দেয়। আন্দোলন এমন মাত্রা নেয় যে ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটতে থাকে। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তাদের কাজের সময় স্থির করা, তাদের বেতনের উন্নতি এবং তার সাথে সাথে মান উন্নয়ন। এই সমস্ত বিষয়গুলি নিয়ে নয়ডা এক ভয়ঙ্করতম আন্দোলনের মধ্যে পড়ে যায়। আজকের আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব এই কর্পোরেট সেক্টর, বা আমরা যাকে সাধারণভাবে বেসরকারি বিভাগ বলে জানি, সেখানকার ভারতবর্ষের কাজের পরিস্থিতি, সমস্যা এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে। জুড়ে থাকুন আমাদের সাথে। কাজের ক্ষেত্র বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ভারতের কাজের ধরনটা কেমন। অনেক বছর আগে ভারতের অর্থনীতি নির্ভর ছিল কৃষির ওপর। তার পরবর্তীতে যখন আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পের সংস্থান বাড়তে শুরু করলো ভারতবর্ষে, সেই সময় থেকে ভারতবর্ষের শিল্প অর্থনীতিতে একটা জায়গা করে নিল। কিন্তু শিল্প খুব বেশি দিন ভারতবর্ষের অর্থনীতিকে জোরালো করলো না। খুব তাড়াতাড়ি ভারতের অর্থনীতি শিফট করে গেল তৃতীয় শ্রেণীর সেক্টরে, অর্থাৎ যাকে বলা হয় সার্ভিস সেক্টর। এই সার্ভিস সেক্টরটি ভারতবর্ষের অর্থনীতির মূল স্থান। বর্তমানে বেশিরভাগ মানুষ যেখান থেকে অর্থনীতির জোগাড় নেয় সেটি হলো এই সার্ভিস সেক্টর বা সেবামূলক ক্ষেত্র বা অর্থনীতির ক্ষেত্রে তৃতীয় অংশ বা তৃতীয় সেক্টর। কি সার্ভিস সেক্টর? সার্ভিস সেক্টর হলো মূলত সেবামূলক কাজ। এই যে কেউ একটা দোকানদার, কেউ কোনো অফিসে কাজ করছে, কেউ বাস চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, এই যে সমস্ত কাজগুলো যেটা সেবামূলক কাজ হিসাবে প্রচলিত বা পরিচিত, সেই অর্থনৈতিক জায়গাটাকে বলা হয় সেবামূলক অর্থনৈতিক জায়গা বা সার্ভিস সেক্টর। এটা অর্থনীতির তৃতীয় স্থানে থাকে। প্রথমে থাকে কৃষিকাজ বা কৃষি সংক্রান্ত, প্রকৃতি সংক্রান্ত বিভিন্ন জায়গা। সেকেন্ড সেক্টরে থাকে হচ্ছে সমস্ত রকমের শিল্পের স্থানগুলো। তৃতীয় সেক্টরে থাকে এই সার্ভিস সেক্টর। এবার ভারতবর্ষের অর্থনীতি যেহেতু সার্ভিস সেক্টরের ওপর বিশেষভাবে নির্ভরশীল, তার জন্য বেশিরভাগ মানুষ এই সার্ভিস সেক্টরটাকে বেছে নেয় তাদের অর্থ সংস্থানের জন্য। এবার অনেক মানুষ এই সার্ভিস সেক্টরের জন্য প্রাইভেট ইনস্টিটিউশনের ওপর, প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল বা কর্পোরেট সেক্টরের ওপর নির্ভরশীল। তবে ভারতবর্ষের মতো দেশে এই কর্পোরেট সেক্টরে কিছু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি আমরা এই প্রাইভেট সেক্টর বা প্রাইভেট কোম্পানির কাজের কি কি সমস্যা সেগুলি আলোচনা করি, তাহলে প্রথম যে অংশটা পাবো সেটা হচ্ছে কাজের সময়। এই সেক্টরের মানুষদের বা এই সেক্টরে কর্মরত কর্মীদের কাজের সময় নিয়ে না একটা সমস্যা দেখা যাচ্ছে, যে তাদের নির্দিষ্ট সময় কতটা, বা তাদের নির্দিষ্ট সময়ের থেকে অনেক সময় তাদেরকে বেশি কাজ করতে হয়। বর্তমান দিনে এই বিষয়টি একটা বড় সমস্যা হয়ে দেখা যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আমি আলোচনা করব বেতন কাঠামো। প্রাইভেট সেক্টরে এখনো অর্থনৈতিকভাবে উন্নতির সুযোগ অনেকটাই কম, অর্থাৎ ইনকাম অপরচুনিটি লো, আর্থিক সুযোগ বা আর্থিক উন্নয়নের হার কম, এবং তা অনেক সময় কাজের সাথে সমন্বয় মানে সমান নয়। যতটা কাজ করতে হচ্ছে, যতটা খাটুনি থাকছে সেখানে, সেই অনুযায়ী বা সমমানের বেতন এই প্রাইভেট সেক্টরে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে তো অনিয়ন্ত্রিত। তৃতীয় হিসাবে আমরা বলবো যে অবকাশের অভাব। একে তো অনেক সময় ধরে কাজ করতে হচ্ছে, তারপরে অবকাশ বা ছুটির এই পরিমাণটা অত্যন্ত কম। এর ক্ষেত্রে বা এর জন্য কিন্তু যতটা উন্নত মানের তারা সার্ভিস দিতে পারবে সেটাও পাচ্ছে না কিন্তু। চতুর্থ কারণ হিসাবে আমি রাখতে চাই যে পদের অপব্যবহার। যারা উন্নত পদে আছে বা উপর পদে আছে, তারা তাদের থেকে নিচু পদের কর্মীদের সাথে ভালোভাবে সম্পর্ক বজায় রাখে না।
যার জন্য নিচু স্তরের যারা কর্মী আছে না, তাদের মধ্যে একটা অসন্তোষ জন্মাতে শুরু করে। এই বিষয়টিও এই প্রাইভেট সেক্টরে বা এই ধরনের কর্পোরেট হাউসের ক্ষেত্রে একটা বড় সমস্যার সৃষ্টি করে। এই বিষয়গুলি না আমাদের দেশে প্রাইভেট সেক্টরে কর্মরত কর্মীদের জন্য একটা একটা বিশাল বড় সমস্যা তৈরি করেছে। এবার এই প্রাইভেট সেক্টর বা প্রাইভেট বা কর্পোরেট সেক্টরের প্রয়োজনীয়তা ভারতবর্ষে এলো কিভাবে? এর জন্য আমাদের দেখতে হবে ভারতবর্ষের কাজের ধরনটা কিরকম। দেখুন, ভারতবর্ষ নিজে একটা গণতান্ত্রিক দেশ, এবং গণতান্ত্রিক দেশ তার সাথে কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেটও, মানে যে নিজের নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য অন্ন সংস্থান প্রভৃতি বিষয়ের ওপর নজর রাখে। এমন দেশ হওয়ার জন্য ভারতবর্ষের বা ভারতবর্ষের মতো অন্যান্য দেশেরও কিছুটা দায়বদ্ধতা থেকে যায় সেখানকার মানুষদের অন্ন সংস্থান ঘটানো এবং আর্থিক দিকটার দিকে কিছুটা নজর রাখার। এর জন্য রাষ্ট্র বা সরকার কি করতে পারে? প্রধানত সে দেশের নাগরিকদের জন্য কাজের ব্যবস্থা, যদি কাজ না দিতে পারে সেক্ষেত্রে কি কি করা যেতে পারে সেটা একটা পৃথক আলোচনার বিষয়। কিন্তু রাষ্ট্র প্রাথমিকভাবে তো সেই নাগরিকদের জন্য বা তাদের নাগরিকদের জন্য কাজের কিছু ব্যবস্থা করবে। কাজের কি ব্যবস্থা করতে পারে? দেখুন, সরকার যেহেতু চলছে বা একটা রাষ্ট্র যেহেতু চলছে, সেহেতু রাষ্ট্রের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে, এবং রাষ্ট্র আমাদেরকে কিছু প্রাথমিক সেবা দেবেই। আমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে কাজ, এর বেশিরভাগ অংশই কিন্তু তৃতীয় অর্থনৈতিক বা সার্ভিস সেক্টরের সাথে জড়িত, এবং রাষ্ট্র নিজে তাদের নাগরিকদের কিছু পরিষেবা বা সেবা দিবে। তাদের মধ্যে অন্যতম দুটো, এক স্বাস্থ্য, দুই শিক্ষা। তাহলে রাষ্ট্র যখন তার শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো বিভাগকে চালাবে, তাহলে এই রকম বিভাগে তার কর্মী প্রয়োজন হবে। রাষ্ট্রের আরো অন্যান্য অনেক বিভাগ রয়েছে যেখানে রাষ্ট্রের কর্মীর প্রয়োজন। সেই সব ক্ষেত্রে রাষ্ট্র তাদের নাগরিকদের মধ্য থেকে বিভিন্ন পদে তাদের প্রয়োজনীয় এবং যোগ্য কর্মী নির্বাচন করবে। এতে গেল রাষ্ট্রের জায়গা। রাষ্ট্র এইভাবে অর্থনীতিকে কিছুটা হলেও চালনা করবে। তবে কতজন? খুব কম। রাষ্ট্র খুব কম মানুষকে তাদের সার্ভিস সেক্টরে, তাদের নিজস্ব সার্ভিস সেক্টরে আনতে পারবে। বাকি মানুষ, বাকি আর যারা এই সুযোগ পাবে না, কারণ খুব কম মানুষ পাচ্ছে এই সুযোগ। এই সুযোগ বলতে সরকারি চাকুরির সুযোগ, রাষ্ট্র দিচ্ছে যা তা সরকারি চাকুরি। বেশিরভাগ মানুষ কিসের সাথে যুক্ত হবে? নাই তারা একটা ব্যবসা করবে, না হলে তারা অন্যের হয়ে কাজ করবে, নাহলে তারা শ্রমিক হতে পারে, তারা কৃষক হতে পারে, তারা একটা দোকান খুলতে পারে, তারা দিনমজুর হতে পারে। এইভাবে তারা উপার্জন করবে। আর একটা জায়গা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে সরকারি চাকুরির যে প্রয়োজনীয়তা, যে চাহিদা, সেটা প্রবল। এইটা একটা অন্যতম কারণ যে কারণে মানুষ শিক্ষা গ্রহণ করছে। এরও কিছু কারণ আছে যে কেন মানুষ এই সরকারি চাকুরির দিকে যাচ্ছে। তার কারণগুলো কি কি? প্রথমত সুরক্ষা, যে একটা সরকারি চাকুরি পাওয়া মানে তা আমাদের জীবনের যতদিন পর্যন্ত না সে রিটায়ার করছে ততদিন পর্যন্ত এই চাকরিটা থাকার একটা সুনিশ্চিত দাবি সরকার দেবে। দুই, বেতন কাঠামো। বেতন কাঠামোটা যথেষ্ট সুন্দর সরকারের ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কিছুটা সম্মানের। দেখুন, আমাদের মতো দেশে না একটা বড় সমস্যা হচ্ছে যে কেউ যে কোনো সময় আপনাকে অপমান করে দিতে পারে, যে কোনো জায়গায়। এই জিনিসটা থেকে বাঁচতে না সরকারি চাকুরি বা যে কোনো একটা পদ, সরকারি পদ আপনাকে যথেষ্ট ভালো সাহায্য করবে, যাকে সহজ ভাষায় বলে সম্মাননা প্রদান। সরকারি পদ যেন একটা বিরাট সম্মান প্রদান করে। এটা আমাদের দেশে দেখা যায়, কিন্তু তৃতীয় বিশ্বের দেশে দেখা যায়। সেটা উন্নত বিশ্বের দেশে বা প্রথম বিশ্বের দেশে কিন্তু এই দৌড়াদৌড়ি নাই সরকারি চাকুরি। তাহলে এই সমস্ত বিষয়গুলি না সরকারি চাকুরির যে চাহিদা, এটাকে অনেক অংশে বাড়িয়ে দেয়। এইবার যেহেতু সরকারি চাকুরি একটা নির্দিষ্ট মেধা, যোগ্যতা দাবি করে, ডিগ্রি দাবি করে, তার জন্য বেশিরভাগ মানুষ এই ডিগ্রি, যোগ্যতা অর্জনের দিকে যায়। কিন্তু একইভাবে সবাই তো তা পায় না, কিছু সংখ্যক মানুষ পায়।
সরকারি ক্ষেত্রে আবার রিজার্ভেশনেরও বিষয় আছে। আপনি একই রকম ভাবে যদি মেধা সম্পন্ন হন, তবু আপনি যে সবসময় পাবেন এমনটা নয়, কারণ রিজার্ভেশন বিষয় আছে এবং এটা সংবিধান প্রদত্ত। এবার যারা পাবে না, যারা পেল না, তারা কি করবে? প্রথমত, যেহেতু তারা নিজের ডিগ্রি, নিজের একটা পড়াশোনার মধ্য দিয়ে, একটা অধ্যবসায়ের মধ্য দিয়ে এসেছে, তার জন্য সরাসরি তারা এই দিনমজুর, কৃষিকাজ, শ্রমিক, একটা দোকান খোলা এমন কাজের সাথে সহজে যুক্ত হতে পারে না। তারা একটা প্রোফাইল জব খোঁজে, যেখানে তাদের একটা কাজের জায়গা, কাজের স্থান, কাজের মাত্রা, সময় এটা মোটামুটিভাবে ঠিক থাকবে। তারা একটা পোশাক পরে যাবে, তারা একটা জায়গায় যাবে, সুন্দর জায়গায় যাবে। এর জন্য তারা বেছে নেয় কর্পোরেট জব বা প্রাইভেট জব, এবং এইটা বেছে নেওয়ার পর তারা এই প্রাইভেট জবের বিভিন্ন সমস্যায় পড়তে থাকে। কয়েকটা সমস্যা আমরা আগে আলোচনা করে নিয়েছি। এর সাথে আরো কিছু সমস্যা থাকে, যেমন ফিউচার। একটা কর্পোরেট জবে যারা কাজ করছে, কর্মরত কর্মীদের ফিউচার বা ভবিষ্যৎ কতটা উন্নত হবে সেটার কিন্তু সঠিক ধারণা নাই। দ্বিতীয় বিষয়টি হলো সুরক্ষা। সরকারি চাকুরি যে সুরক্ষা দাবি করে, প্রাইভেট জব সেই সুরক্ষা দিতে পারে না। কারণ প্রাইভেট জবের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন তখন কিন্তু তার চাকুরি চলে যেতে পারে। এর জন্যই তাদের ওপরই মহলে যারা আছে, যাদের বস বলে, তারা যা বলছে তারা কিন্তু শুনতে বাধ্য হয়। অনেক সময় তারা অশালীন ভাষা ব্যবহার করে, কিছু ক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এই সমস্যা তাদের মধ্যে প্রবল হতে শুরু করে, এবং যখন এটা সীমা লঙ্ঘিত হয়ে যায়, তাদের মধ্যে যে বেতন কাঠামো, তার মধ্যে একটা যথেষ্ট ফারাক লক্ষ্য করা যায়। তখন কিন্তু এই নয়ডার মতো বিক্ষোভ, বিরোধ, বিরোধিতা লক্ষ্য করা যায়। এবার বিষয় হলো যে আমরা তো সার্ভিস সেক্টরের দিকে এগোচ্ছি এবং এগোবই। বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হবে, তত আমরা উচ্চ শ্রেণীর অর্থনৈতিক কাঠামোর দিকে যাব। এটা হবেই। আমাদের শ্রম কমবে, ধীরে ধীরে কমবে, মেশিন আসবে সেই জায়গায়, যন্ত্র আসবে সেই জায়গায়, শ্রমের জায়গা কমবে, আমরা সার্ভিস সেক্টরের দিকে এগোবই। কিন্তু একইভাবে সবাই তো সরকারি সুযোগ পাবো না। সেক্ষেত্রে এই কর্পোরেট সেক্টরগুলি কয়েকটা ভালো জায়গা আনতে পারে। সেগুলি কি কি? প্রথমত, যে কর্পোরেট সেক্টররা আছে তারা তাদের বেতন কাঠামোকে ঠিক করতে পারেন। দেখুন, কর্পোরেট সেক্টর যেটি হয় না, সেটা একটা ব্যক্তিগত মালিকানাধীন। মানে একটা ব্যক্তির বা একটা সংস্থার সার্বিক উন্নতি কিন্তু একটা কর্পোরেট সেক্টরের প্রধান লক্ষ্য। মানে ধরুন আমি একটা কোম্পানি খুলেছি, তাহলে আমি চাইবো আমার আমার এবং আমার কোম্পানির যেন প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। মানে আমার লাভ যেন সর্বাঙ্গভাবে বা সার্বিকভাবে বৃদ্ধি পায়। আমার লাভ বৃদ্ধির জন্য কিছু কাজের দরকার, সে কাজের জন্য কর্মী দরকার। তার জন্য আমি কর্মী রাখবো এবং কর্মীদের যতটা পারবো বেতনটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করব। এবং আমি যদি কর্মীদের বেতনকে একটা সীমায় রাখতে পারি, তাহলে আমার বেতন কর্মীদের কোথার থেকে দিচ্ছি? আমার লাভ্যাংশ থেকে। তাহলে আমি যদি কর্মীদের বেতন সীমিত করে দিই, তাহলে আমার লাভ তো বাড়বে। কর্পোরেট সেক্টরদেরকে ভাবা উচিত যে তারা যদি তাদের কর্মীদেরকে বেশি খুশি রাখতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে, তাহলে কর্মীরা কিন্তু তার সংস্থার জন্য আরো বেশি ভালো কাজ করবে। তাই তাদের বেতন কাঠামোর উপর তাদের নজর দেওয়া উচিত। দ্বিতীয় যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে সুরক্ষা প্রদান। যে কর্মীদের একটা নিশ্চিত ভাবে তাদেরকে জানানো উচিত যে তাদের কাজের ক্ষেত্রে নিশ্চয়তা অনেকটাই বেশি রাখা। এই ক্ষেত্রে যদি সুরক্ষা থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, কর্মীরা অনেক স্বাচ্ছন্দ্যের সাথে এবং অনেক তৎপরতার সাথে সেই কাজটা আরো ভালোভাবে করতে পারবে, যা কিন্তু কর্পোরেট সেক্টরকে লাভবান করবে। তৃতীয় বিষয়, যেটা সকল মানুষের জন্য, সকল শ্রেণীর কর্মীদের জন্য প্রযোজ্য, সেটা সম্মাননা প্রদান। কর্পোরেট সেক্টরদের তাদের কর্মীদের বোঝানো উচিত বা সেই ভাব রাখা উচিত যে তারা তাদের কর্মী এবং তারা তাদের অত্যন্ত গোটা সংস্থার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের প্রয়োজনীয়তা সেক্টরের জন্য, সংস্থার জন্য অতীব প্রয়োজন, এবং প্রতি ব্যক্তিকে, প্রতি কর্মীকে তারা যেন তাদের
গুণ, তাদের কর্ম, তাদের। এবার আমরা আলোচনা করি সেই জায়গাটা যে এই যে কর্পোরেট সেক্টর, এটা কি সবসময় এই সমস্যার সৃষ্টি করে? এমনটা কিন্তু নয়। ভারতবর্ষ তথা প্রথমত যদি ভারতবর্ষের বাইরে দেখি, তাহলে তো আমরা দেখবো যে সেখানের ভারতবর্ষের বাইরে মানে এখানে আমি প্রথম বিশ্বের দেশগুলির কথা বলছি, সেখানে কিন্তু বেশিরভাগ সেক্টরই কর্পোরেট সেক্টর। তারা কি কাজ করে? তারা প্রধানত যে সমস্যাগুলির আমি সমাধান চাইলাম সেগুলি প্রদান করে, এবং সেখানে কিন্তু তাদের কর্মীদেরকে যথেষ্ট মানব সম্পদ বলে মনে করা হয়। যেমন কিছু কিছু কাজ বলছি যেখানে সরকারি কর্মচারীদের থেকে এই কর্পোরেট সেক্টরদের দাম বা ভ্যালু বেশি। যেমন ধরুন এই অ্যাডভার্টাইজমেন্ট মেকার, যারা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছে, অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন লাইন, ক্যাচে লাইন যেগুলো আমাদের মাথায় বা মনে থেকে যায়, সেগুলো যারা লিখছে, তারা কিন্তু এই সার্ভিস সেক্টর কোথা থেকে পাচ্ছেন? তারা কিন্তু কর্পোরেট সেক্টর থেকে পাচ্ছেন। বা বড় বড় বিজ্ঞানী, ওষুধ নির্মাতা, এই যে সেক্টরগুলো, সেগুলো কিন্তু বড় বড় কর্পোরেট হাউস থেকে আসে। বড় বড় ইঞ্জিনিয়ার, তারা কিন্তু কর্পোরেট হাউসের সাথে যুক্ত। তাহলে এই কর্পোরেট হাউসের কিন্তু ভালো দিকও আছে, সেগুলি জব প্রোফাইল অনুযায়ী কিন্তু সৃষ্টি হচ্ছে। এগুলো আমরা লোয়ার লেভেলেও আনতে পারি কর্পোরেট সেক্টর। এবার সব দিকগুলি ভালো করার জন্য রাষ্ট্রের কিছু ভূমিকা থাকা দরকার। যদিও এই বিষয়টা খুব অলিক, মানে একটি জায়গায় কর্পোরেট হাউস বা ব্যক্তি মালিকানাধীন সংস্থা থাকবে এবং তাতে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে, সেটা প্রায় হয় না। তবু যদি রাষ্ট্র কিছুটা হস্তক্ষেপ করতে পারে, যেমন একটা নির্দিষ্ট বেতন কাঠামো, রাষ্ট্র জানাতেই পারে যে এই 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 সেক্টরের জন্য এই নির্দিষ্ট বা এই ন্যূনতম বেতন প্রদান করতেই হবে। যদিও এটা রাষ্ট্র অলরেডি ভারতবর্ষের দেশের মধ্যে জারি করেছে, কিন্তু সেটা কি সব জায়গায় মানা হচ্ছে? বা সেটা কি, সেটার যে পরিদর্শক বা যিনি এটা দেখবেন, সেই রকম কোনো সংস্থা কি আদৌ রয়েছে? সেটি একটি চিন্তার বিষয়। দ্বিতীয় হচ্ছে যে যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে, তাদের একটা ইন্স্যুরেন্স কিন্তু রাষ্ট্র প্রদান করতে পারে। যে কোনোভাবে তাদের যদি এই ইন্স্যুরেন্স কিন্তু অনেক সময় সংস্থা প্রদান করে, তবু রাষ্ট্র তাদের জন্য কিছু একটা ইন্স্যুরেন্স, একটা কিছু একটা এমন বিষয় যাতে তারা সুরক্ষিত অনুভব করে, তেমন কিন্তু রাষ্ট্র রাখতে পারে। বিষয়টা তো এমন যে তুমি কাজ করছো ঠিকই আছে, তুমি সরকারি আওতায় কাজ করছো না সেটাও বুঝছি, কিন্তু তুমি যেখানে কাজ করো রাষ্ট্র বা দেশ তোমাদের পেছনে আছে, তুমি কাজটা করো। এবং বেসরকারি স্থানে কাজ করে আসার অভিজ্ঞতা সরকারি স্থানেও ব্যবহার করা যেতে পারে। কারণ এখন এমন অনেক সংস্থা আছে যেই সংস্থায় কিন্তু কর্মীরা যথেষ্ট ভালো কাজ করে, এবং সেগুলিকে সরকারি আওতার অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই কয়েকটি বিষয় যদি সার্বিকভাবে আনা যায়, তাহলে ভারতবর্ষের মতো দেশেও প্রাইভেট জব কিন্তু যথেষ্ট ভালো একটা সুযোগ নিয়ে আসতে পারে। আপনাদের কি মত জানান আমাদেরকে। অনেক ধন্যবাদ।